নমস্কার, শুভ সন্ধ্যা। প্রতিনিবতার পক্ষ থেকে আপনাদের অনেক অনেক স্বাগত এবং আমন্ত্রণ জানাচ্ছি আজকের আমাদের প্রতিনিবতার অনুষ্ঠান দেখার জন্য। আজকে আমাদের ঘরে আছেন, আমরা আমন্ত্রণ জানিয়েছি রাজ্যের একজন বিশিষ্ট লেখিকা, কবি, সাহিত্যিক এবং একজন সুবক্তা। বিশেষ করে উনি বিশেষ পরিচয় আর একটা আছে, উনি আমাদের ত্রিপুরার রাজবংশধর। আমরা কথায় কথায় ওনার সাথে জানবো সব কিছুই। ম্যাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা জানাচ্ছি। নমস্কার। শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের প্রতিটি বার্তে আপনি এসছেন, বিশেষ ব্যস্ত আপনার জানি, তবুও আমাদের কথায় এসছেন। ওনার নাম শ্রীমতী হেলেন দেববর্মা মহোদয়া। শ্রীমতী হেলেন দেববর্মা মহোদয়া রাজ্যের বিশিষ্ট লেখক, কবি এবং সাহিত্য জগতের সুপরিচিত নাম। কেমন লাগছে ম্যাডাম আমাদের এখানে আসে? আমার এখানে এসে খুবই ভালো লাগছে। প্রতিটি বার্তা ম্যাম আমাদের একটা নন পলিটিক্যাল একটা প্ল্যাটফর্ম, সেখানে সাহিত্যিক, কবি এবং যারা সমাজে কাজ করছেন তারা এবং শিল্প সংস্কৃতির আসরের মধ্যে আমরা করে থাকি। আপনাকে স্বাগত, অভিনন্দন। ম্যাম, প্রথমে আপনাকে জানতে চাইব যে আপনি লেখালেখি কেন করেন, কি কারণে? আমার মনের আবেগে, আমার ভিতরে অনেক কিছু জেগে উঠে, জাগলেই তখন মনে হয় কিছু না কিছু লিখি। না লিখলে নিজেকে অস্থিরতা মনে হয়, ঘুম হয় না। তখন রাত্রিবেলা মনে পড়লো, রাত্রিবেলা 1-2 লাইন বা কিছু একটা পংক্তি লিখে রেখে দিলাম। মনের আবেগেই আমি লিখতে থাকি। তাছাড়া আমরা মহিলারা তো অল্প বয়সে সংসার, ঘর সংসার নিয়ে ব্যস্ত থাকি, কিন্তু বয়সকালে এখন মনে হয় না একটু সাহিত্য চর্চাই করি। এখন আমার অফুরন্ত সময়, আমার সেই সময়টা আমি কাজে লাগাতে চেষ্টা করি। ধন্যবাদ ম্যাডাম। কখন এই জগতে আপনি আসেন, লেখালেখি কখন শুরু করেছিলেন? আমাদের ছোটবেলা থেকেই আমাদের বাড়িতে ছোটবেলায় নানা রকম গান বাজনা, নাটক, শিল্প সাহিত্য নিয়ে দেখেই বড় হয়েছি। দেখতে দেখতে বড় হয়েছি। তারপর বিবাহ সূত্রে বাইরে গেলাম, ওইখানে বিভিন্ন ধরনের কাজকর্ম করেছি। নাটক সাথে যুক্ত ছিলাম, সমাজসেবার সাথে যুক্ত ছিলাম, কারণ আমার হাজব্যান্ড ছিলেন লেবার ওয়েলফেয়ার কমিশনার। তো ওনার সোর্সও অনেক সময় আমি নানা ধরনের কাজ পেতাম, কাজ করতাম, কাজ করতে ভালোও লাগতো। ওই থেকে থেকে নিজের ভিতরে আবেগ জাগলো লেখার, তার থেকে আমি লেখা শুরু করেছি। অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম। ম্যাডাম, ত্রিপুরা রাজমহলে সেই কালে সাহিত্য চর্চা নিয়ে একটু যদি আমাদের বলুন। ত্রিপুরা রাজমহল তো, বিশেষ করে নারীরা, ত্রিপুরা রাজমহল তো অনেক উন্নত মানের। নারীরা যেমন আমাদের অঙ্গমোহিনী দেবীর কথা মনে পড়ে। তারপর তারও আগে থেকে সাহিত্য চর্চা করতো, কিন্তু সাহিত্য ব্যাপারে ওনারা ভীষণ অগ্রজ ভূমিকা গ্রহণ করত। কিন্তু একটা ছিল কি, ওনারা নিজেদের প্রকাশ করতে চাইতো না। ঘরের মধ্যেই দেখতাম নানা ধরনের সাহিত্য আলোচনা হচ্ছে, সমাজসেবা আলোচনা হচ্ছে, তারপরে গান বাজনা, একটা আলাদা জগৎ ছিল। আমরা ছোটোবেলার থেকেই দেখতে পেরেছি। তারপরে দেখলাম অপরাজিতা দ্বিগুণী, বর্তমানে আরও অনেক লেখক লেখিকারা এগিয়ে যাচ্ছে। এগুলো তো সুন্দর জিনিস, ভালো জিনিস। আর আমার মনে পড়ে করবিদির কথা। করবিদির প্রচুর অবদান আছে এইখানে। আর অশোক দেববর্মা বলে একজন ছিলেন, উনিও খুব বাচ্চাদের নিয়ে কবিতা, ছড়া লিখতেন। অনেকেই আছেন যার, আর আমাদের মধ্যে কি, আমার কথা আমি কাউকে বলবো না, আমরা নিজেদের মধ্যে সীমিত রাখবো। এটা বহুকাল থেকেই আমাদের এখানে প্রচলিত। নয়তো ত্রিপুরার মহারাজারা যা উন্নত মানের ছিলেন, বাইরে কিন্তু কিছু প্রকাশ করেননি, যার জন্য এস.ডি. বর্মন বাইরে চলে গেলেন। উনি বাইরে গেলে বিশ্বে নাম করেছেন। ম্যাডাম, আমরা দেখতে পাচ্ছি যে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন প্রান্তে, যেমন উমাকান্ত স্কুল ধরুন একটা উদাহরণ, কোনো যে মহারাজা সময় হয়েছিলেন, ওনার একজন কর্মচারী বা কর্তা যাই ছিলেন, ওনার নামে করেছে, কিন্তু নিজের নামে করেনি। না, মহারাজারা নিজেরা সামনে উমাকান্ত একাডেমি ওই অন্যের নামেই করেছেন। কিন্তু তখন কিন্তু সোমেনচন্দ্র দেববর্মা, M.A. হাওয়ার্ড সেই সময় ওনার নামে কিন্তু কোনো কিছু করেননি, নিজেদের নামে কিছু করেননি। সোমেন্দ্রচন্দ্র শিক্ষা, স্বাস্থ্য, বন অনেক জায়গায় ছিলেন। শিক্ষার ক্ষেত্রে তো ওনার অমূল্য অবদান। উনি অনেক গ্রামে গঞ্জে অনেক স্কুল প্রতিষ্ঠা করেছেন, আরও রাজাকে বলেছিলেন প্রতিষ্ঠা করার জন্য। অনেক সময় তো অভিমান হয়ে উনি চলেও গিয়েছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ে চাকরিও পেয়েও গিয়েছিলেন। কিন্তু কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর অত্যন্ত প্রিয় ছাত্র ছিলেন বলে বলেছে, তুই নিজের জায়গায় যা, নিজের জায়গায় উন্নতি কর। একদম ম্যাডাম, এই সোমেন্দ্র দেববর্মা কি উনি কি কবিগুরুর সাথে বাইরে গিয়েছিলেন বিদেশে? হ্যাঁ, একটু জানতে চাই আমরা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর যখন নোবেল সম্মাননা বা নিজের চিকিৎসার জন্য বাইরে যাচ্ছেন 1912 খ্রিস্টাব্দে সিটি অফ গ্লাসগো জাহাজে করে, তখন সঙ্গে ছিলেন মহিম কর্নেলের জ্যেষ্ঠ পুত্র সোমেন্দ্রচন্দ্র দেববর্মা, ওনার ছেলে রথীন্দ্র দেববর্মা,
তারপর প্রতিমা ওনার ছেলে রথীন্দ্র ঠাকুর, আর প্রতিমা দেবী, আর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। সেই জাহাজে খুব সুন্দর উনি বর্ণনা লিখেছেন, যে কবিগুরু কি সুন্দর লিখছেন, উনার লেখা দেখে আমরা স্তম্ভিত, আমরা বসে থাকতাম, আর কবিগুরুর সঙ্গে সঙ্গে যখন যেতাম খুব ভালো লাগতো। আরও অনেক গল্প আছে এই বিশ্বকবি নোবেল সম্মাননায় যাওয়ার পথে। তারপরে একদিন ট্র্যাকাডোরা রেস্টুরেন্টে কবিগুরুকে নিমন্ত্রণ করা হলো। সেই নিমন্ত্রণতে অনেক গণ্যমান্য ব্যক্তিরা ছিলেন। তারপর সৌমেনকে বলেছে, সৌমেন তুইও একটা কবিতা বলবি। বলেছে আমার মতন আমার মতন ছেলেকে কবি এই বিশ্ব দরবারে কবিতা বলতে বলছেন, আমি কি কবিতা বলবো? তখন বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার স্থল, পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক হে ভগবান, এই কবিতাটা বলেছিলেন। তারপরে ধরেন রথেনস্টাইনের বাড়িতে যখন নোবেল সম্মাননায় পাণ্ডুলিপিগুলো নিয়ে গেলেন, তখন সেখানেও উনি উপস্থিত ছিলেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, রথীন্দ্র ঠাকুর, সোমেনচন্দ্র দেববর্মা, তারপরে রথেনস্টাইনের ছেলে রথেনস্টাইন, একটা ছবি আছে আমরা দেখেছি, উপস্থিত ছিলেন। অন্যান্য গণ্য ব্যক্তিরা উপস্থিত ছিল। তখন সেই ঘটনাগুলি উনি খুব সুন্দরভাবে উনার ডায়েরিতে লিখে গেছেন, যে ডায়েরিটি আমরা শান্তিনিকেতন থেকে আনিয়ে প্রকাশ করেছি। এটা আমাদের গর্ব, খুব আনন্দের বিষয়। ধন্যবাদ ম্যাডাম। আমরা জানতে পারলাম, এবং যারা পর্দায় আমাদের সাথে অনুষ্ঠানে দেখছেন, সঙ্গে রয়েছেন, আপনারা জানতে পারলেন যে কবিগুরু রবীন্দ্রনাথ যখন নোবেল পুরস্কার আনতে যাচ্ছিলেন, সেই জাহাজে আমাদের ত্রিপুরা ভূমিপুত্র শ্রদ্ধেয় সোমেন্দ্রচন্দ্র দেববর্মন ওনার সঙ্গী হয়ে গিয়েছিলেন সেই সুদূর বিদেশে নোবেল পুরস্কার। মানে আমাদের ত্রিপুরার জন্য একটা বিরাট ইতিহাস, এবং সেই পরিবারের একজন অংশীদার আমাদের শ্রীমতী হেলেন দেববর্মা, উনিও আমাদের রাজবংশী লোক। অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম আপনাকে। তাছাড়া ওনার সম্বন্ধে আরেকটা, উনি সেই সময়কার সেন্সাস বিবরণী একটা বই লিখেছিলেন। বইটা এত সুন্দরভাবে উনি উল্লেখ করেছেন যে কল্পনার বাইরে। বইটা যদি আপনারা চান তাহলে ট্রাইবাল রিসার্চ সেন্টারে গেলেই পাওয়া যাবে বইটা। ধন্যবাদ ম্যাডাম। ম্যাডাম, ত্রিপুরা নারীদের সাহিত্য চর্চা সেকালে একটু জানতে চাই আপনার। ত্রিপুরা নারীদের মধ্যে সাহিত্য চর্চা ছিল। অঙ্গমোহিনী দেবী তো বাড়িতে বসেই সাহিত্য চর্চা করতেন। ওনার দুপুরবেলাও শুনেছি উনি কবিতা লিখতেন। সঙ্গে ওনার কিন্তু সতীন ছিলেন। রাজন্য আমল থেকে শুরু হয়েছে। প্রত্যেকটা ঘরে ঘরেই তখন সাহিত্য চর্চা ছিল। বিশেষ করে কর্নেল বাড়িতে সবাই আসতো। বাড়িটার জন্য একটা যেন সাহিত্যের ব্যাপারে বিরাট একটা অবদান আছে। সেখানে মেয়েরাও নাটক করতো, তারপরে কিনা সাহিত্য চর্চা করতো। ওরা একটু পর্দার আড়ালে থেকে, এমনকি প্রতিমা দেবী এসেও আমাদের ভেতর বাড়িতে নাটক করেছেন, আমাদের জেঠিমাদের সঙ্গে গল্প করেছেন, অনেক কিছুই করেছেন। তখন সেই কথাগুলি মনে পড়লে খুব ভালো লাগে। আমরা ছোটোবেলা থেকেই দেখেছি প্রতি বছর আমাদের এখানে নাটক সাহিত্য হতো, সাহিত্যের আলোচনা হতো। তাছাড়া দুর্গাপুজোর সময় তো দাদারা নাটকের দলই তৈরি করতেন, আর যাত্রার দল ছিল, বাইরের থেকেও আসতো, আর মহিলারা দেখতেন বা নিজেরাও যাত্রার দলে না, বাড়িতেই নিজেরা নাটক রচনা করতেন, লিখেছেন আমাদের জেঠিমারা, মায়েরা। আমরা ছোটোবেলার থেকেই নানা ধরনের কাব্য, নাটক, এসব নিয়ে আমরা নাটক, গান, নানা রকমের অনুষ্ঠান নিয়ে আমরা বড় হয়েছি। আমাদের ছোটোবেলাটা কিন্তু অনেক আগে, সেই 60-70 বছর আগের কথা, 70-80 বছর আগের কথা আমি বলছি। আমি নিজেই 70 বছর উপরে উঠেছি। সেই সময়কার সব কিছু নিয়ে মানে আমরা বড় হয়েছি। সাহিত্য, শিল্পচর্চা, অন্যান্যদের, আমাদের তখন তো বেশি বাড়ি ছিল না, যার অনেকে আমাদের বাড়িতে আসতেন, এসে আমাদের আত্মীয় স্বজনরা আসতেন, বন্ধুবান্ধবরা আসতো, দেখেছি। ধন্যবাদ ম্যাডাম, আমরা অনেক কিছু জানতে পারলাম। ম্যাডাম, আপনি একজন রাজবংশীয়, আমরা জানি যতটুকু আমরা সাহিত্য চর্চায় যে আপনাদের অনেক শুনেছি, এবং সেই সুবাদে আপনার একটু পরিচয়টা যদি আমাদের একটু জানতে চাইছি। আমি আগে আরেকটা নমস্কার দিচ্ছি। আমি কর্নেল মহিম ঠাকুরের নাতনি। তখন একটা ছিল কর্তা ফ্যামিলি, যেটা একদম পুরোপুরি অন্দরমহলে, আর একটা ছিল ঠাকুর পরিবার। আমরা হচ্ছে ঠাকুর পরিবারের মেয়ে। কর্নেল মহিম ঠাকুরের আমি নাতনি। ঠাকুর পরিবার, কর্তা পরিবার ধরতে গেলে একই আমরা, কিন্তু ওরা ছিল একটু আলাদা, আমরা ছিলাম, যা দেখি আর কি শুনি, একটু আলাদা। পরিচিতের দিক দিয়ে ঠাকুর ফ্যামিলি 12 ঘর 52 থাকলে রাজদরবারে যেত। আমরা ছোটোবেলা থেকেই বাবাদের দেখেছি, যখন কিছু অনুষ্ঠান হতো রাজড্রেস পরে অনুষ্ঠানে যেতেন। এমনকি আমার হোলি ফেস্টিভ্যালের কথা মনে পড়ে, আমার বাবা একবার হোলিতে গিয়েছিল রাজড্রেস পরে,
পকেটে আবির টাবির নিয়ে সুঘ্রাণ আবির ছড়িয়ে গিয়েছিল, এগুলি সব মনে পড়ে আমাদের। ধন্যবাদ ম্যাডাম। ম্যাডাম আপনি কবিতা লেখেন, একটা কবিতা শুনি আমরা, আমরা স্বরচিত কবিতা। আমি কবিতা লিখি, তবে আমি আমার একটা প্রথমে একটা কবিতা আমি বলছি। প্রতিনিবাদের পক্ষ থেকে আপনাদের অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমরা, যারা অনুষ্ঠান দেখছেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আজকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি ত্রিপুরা সাহিত্য জগতের একজন নারী আন্দোলনের যিনি পদপ্রদর্শক, যিনি এগিয়ে যান সবসময় সাহিত্য চর্চা নিয়ে, শ্রীমতী হেলেন দেববর্মা মহোদয়া। আমি ভূমিকন্যা আমার একটা কবিতা বলছি। হেঁটে হেঁটে পার হই জঙ্গল টিলা ভূমি, রোদে পুরি জুম করি আদিবাসী আমি, টংঘরে বাসমুর জানুয়ারের হানা, তার সাথে পুষি আমি শুকরের ছানা, লাঙ্গা ভরে নিয়ে যায় জুমের ফসল, তার সাথে পুষি আমি শুকরের ছানা, লাঙ্গা ভরে নিয়ে যায় জুমের ফসল, করুলের সাথে থাকে কাঁঠাল আনারস, ছড়ার জলের ধারে বসি একসাথে, ভালো মন্দ কথা বলি সকলের মাঝে, জ্যোৎস্না রাতে সাজি রাসনা ফুল দিয়ে, ঢোলক বাজিয়ে নাচি মরদের সাথে, আমার হৃদয়ে আছে ভালোবাসা সুখ, ফুলের নির্যাস নিয়ে বানায় ওষুধ, জুম ঘরের রাত কাটায় টিলা ভরা ফসলে, মূর প্রাণে লাগলো নাচন জুমের আগুনে রাঙিয়ে, মাঝরাতে শোনা যায় হায়নার কান্না, আমি অনন্যা গহন অরণ্যের ভূমিকন্যা। বাহ, অসাধারণ ম্যাডাম ছড়াটা। এটা হচ্ছে আমার আগের ভূমিকন্যা কাব্যগ্রন্থ থেকে পাঠ করলেন। হ্যাঁ, ভূমিকন্যা কাব্যগ্রন্থ থেকে আমি পাঠ করেছি। ম্যাডামের ভূমিকন্যা কাব্যগ্রন্থ থেকে পাঠ করলেন কবিতাটা। ধন্যবাদ ম্যাডাম আপনাকে। ম্যাডাম আমরা যা শুনেছি, কবিগুরু রবীন্দ্রনাথ যখন ত্রিপুরায় প্রথম এসেছিলেন, তখন আমাদের যে বর্তমান কর্নেল চুমনি তার সংলগ্ন কর্নেল বাড়িতে প্রথম ছিলেন। একটু জানতে চাই আপনার। হ্যাঁ, 1305 সনে বসন্ত পঞ্চমীর সময় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ত্রিপুরাতে এসেছিলেন। এসে প্রথমবারের মতন তার এসে উনি প্রথমে জোড়া বাংলোতে ছিলেন, জগন্নাথ বাড়ির কাছে একটা জোড়া বাংলো ছিল, এখানে সবার সাথে আলাপ আলোচনা করে আমাদের বাড়িতে গিয়েছিলেন। গিয়ে বলেছিলেন, মহিম চারিদিকে কি ফুলের সুগন্ধ, ফুলে ঘরে গিয়ে বসলেন। যখন উনি আরাম কেদারে বসলেন, ওনার বিছানাটা ফুলের চাদর দিয়ে তৈরি করেছিল আমার ঠাকুমারা, ফুলের চাদর, আর বালিশের গায়ে লেখা ছিল শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর। উনি সেই দিন এই কারুকার্যময় চাদর আর বালিশ দেখে উনি আর ঘাটে ঘুমাননি, উনি আরাম কেদারেতে রাত্রি যাপন করেছিলেন। তারপর আমাদের ঠাকুমাদের সাথে পরিচয় হলো, উনি খুব খুশি হলেন। তখনই উনি ভেবে নিলেন যে শান্তিনিকেতনে ফুলের চর্চা করবেন, ফুলের গয়না বানাবেন, ফুলের এই কারুকার্যটা শিল্প হিসেবে তুলে ধরবেন। তখন উনি এই কর্নেল বাড়ি থেকেই নিয়ে গিয়েছিলেন আমার মহিম কর্নেলের মালিকে। তাছাড়া আমার জ্যাঠামশাই শুকর জ্যাঠা খুব সুন্দর ফুলের গয়না বানাতে পারত, উনিও শান্তিনিকেতনের ছাত্র ছিলেন। এই গয়নার শান্তিনিকেতনের যে ফুলের প্রচলনটা হয়েছে সেটা কর্নেল বাড়ি থেকেই। বাহ, অসাধারণ কথা বললেন ম্যাডাম। আচ্ছা, কবিগুরু রবীন্দ্রনাথ যে গড়টা ছিলেন, এখন গড়টার পরিস্থিতিকে এখনো রাখা হয়েছে? অ্যাকচুয়ালি আমাদের বাড়িটা এখনো ছিমছামি আছে, সে 150 বছরের পুরনো বাড়ি, কিন্তু ঘরটাও আছে, উনার খাটটাও আছে, সবই আছে, সব। আচ্ছা, এখানে কি প্রতি বছর এই জন্মদিন পালন করা হয়? আমরা জন্মদিন পালন করি, ওই ঘরটা না করলেও বাইরে অন্যান্য জায়গা জন্মদিনের পাশে বারান্দায়, বা আমাদের স্টেজ আছে একটা দুর্গা মণ্ডপে, সেই স্টেজেও আমরা পালন করি জন্মদিন, মহিম কর্নেলের জন্মদিন এসব পালন করি। এই যে কবিগুরু রবীন্দ্রনাথ, দেখুন আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ আমাদের গর্ব, ভারতবর্ষের গর্ব, এবং একজন বাঙালি হিসেবে গর্ববোধ করতে পারি ওনার সম্পর্কে, যেন কবি, বিশ্বকবি নোবেল পুরস্কার পেয়েছেন। ম্যাম, এই যে ওনার যে আপনাদের বাড়িতে আগমন, আপনার বাড়িতে পদচারণ পদস্পর্শ হয়েছে, স্যার আপনার কিরকম অনুভূতি হচ্ছে এখন বর্তমানে 2024-এ দাঁড়িয়ে? নিশ্চয়ই আমার তো বিরাট অনুভূতি হয়। আমি যে ঘরে জন্মগ্রহণ করেছি সেই ঘরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এসছেন। শুধু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর না, জগদীশচন্দ্র বসু বলে অনেকেই এসছেন আমাদের এখানে। বললে তো জগদীশচন্দ্র বসু বিজ্ঞানী, বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু, নাটোরের মহারাজা, অনেকেই আমাদের বাড়িতে এসছেন। আরও অন্যান্য গুণীমানী ব্যক্তিরাও আমাদের বাড়িতে এসছেন। আমি এখন ঠিক নামগুলো মনে করতে পারছি না, কিন্তু বিশিষ্ট ব্যক্তিরা সব এসছেন। আর আমার দাদুর সাথে তো কলকাতা বাংলা সমাজে সবার সাথেই যোগাযোগ ছিল, বিশিষ্ট ব্যক্তিগণের সাথে, বিদ্যাসাগরের সাথেও যোগাযোগ ছিল আমার দাদু। এই যে আপনার অনুভূতি ম্যাম, এই যে আপনাকে জিজ্ঞেস করে যে কবিগুরু রবীন্দ্রনাথ প্রথমে, আপনার যে বান্ধবীরা আছে, যে আপনি একজন জনজাতি মহিলা, তা আপনার যে বান্ধবীরা আছে জাতি,
তারা যে বুঝে এই তোর ঘরে রবীন্দ্রনাথ ছিল এরকম কিছু বলে না? হ্যাঁ হ্যাঁ বলে তো, বলে সবাই যখন বলে রবীন্দ্রনাথ ঠাকুর, অনেকে জানে না, অনেকে জানে জানে, না। যারা জানে তারা বলে। আর আমাদের বাড়িটার জন্য সেই সময় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিল। একদম। যে কোনো কথা বললেই ওনার কথা মনে পড়ে। বিশেষ করে খুব ভাল লাগে, ছোটোবেলায় দেখতাম এক জ্যাঠা গান করছে, আরেক জ্যাঠা ছবি আঁকছে, আরেক জ্যাঠা ফুলের গয়না তৈরি করছে। এসব দেখে আমাদের আরেক জ্যাঠা আমাদের গল্প করছে। আমার জ্যাঠামশাই ছিলেন, উনি ডাক্তার হয়েছিলেন, ওনার সার্টিফিকেটে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সই আছে, সেগুলি সব আমার কাছে রাখা আছে। আর উনি গল্প করতেন শান্তিনিকেতনে, উনি কোনোদিনও দীক্ষা নেননি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে গুরু হিসেবে মেনেছেন। আর সকালবেলা যখন রবীন্দ্রসঙ্গীত হতো, উনার পাশে উনি আরাম কেদারে বসে থাকতেন, উনার পাশে আমাদের সবাইকে নিয়ে বসাতেন, শুন গানগুলি শুন। আমরাও কান পেতে সেই গানগুলি শুনতাম, খুব ভালো লাগতো। সে স্মৃতি কি আর ভোলা যায়? একদম। কোনোদিনও ভুলতে পারবো না আমি। আপনি কত বছর পর জানতে পারলেন যে আপনাদের বাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুর এসেছিলেন? আমি ছোটবেলার থেকে জানতে পেরেছি, কারণ আমার গীতাঞ্জলি বইটা আমার দাদুকেও দিয়েছিল, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সই ছিল। তারপর বাবারা বলতেন, গল্প করতেন, জ্যাঠামশাইরা গল্প করতেন, আমাদের বারান্দায় একটা গল্পেরই একটা আসর ছিল সব। তারপরেও আমাদের সময় আমার দাদারা সব গল্প করতেন। তাছাড়া আমাদের নাটক, নাচ, গান এগুলি সবসময় প্রচলন ছিল। আর হোলি ফেস্টিভ্যালে তো খুব আনন্দ করতাম, এখনও করি। সেগুলি তো আমাদের স্মৃতির জগতে এখনও আছে। এই রাজবাড়িতে যে বসন্ত উৎসব হতো, একটু যদি বলেন আমাদের। সেই সময় শুনেছি মহিমকর্ণে লিখেছেন যে রাজবাড়িতে সবার নিমন্ত্রণ, মহারাজা নিমন্ত্রণ করেছেন সবাই, কিন্তু সেদিন খাজনা দিতে হবে না, তোমরা সবাই রং খেলবে। লালে লাল হয়ে চৌবাচ্চা, শুনেছি সবাইকে চৌবাচ্চা রং বলে সেটার মধ্যে চুবিয়ে দিত, সবাই আনন্দ করতে। এমনকি গ্রামে গঞ্জের থেকেও লোকেরা এসে হোলি খেলেছে। মহিমকর্ণের লেখায় আমরা এটা দেখতে পাই, আমরাও দেখেছি, আমরাও ছোটবেলা দেখেছি। তো আমাদের জনজাতি মহলে হোলি উৎসবটা খুব সুন্দরভাবে সবাই পালন করে, এখনও আমরা পালন করে যাচ্ছি। গান বাজনা, ঠাকুরের গান, আমাদের এখানে বাড়িতে আশ্রম আছে, আশ্রমে আগে গান শোনাই ঠাকুরকে, তারপরে আমরা নিজেরা আনন্দ করি, ফুর্তি করি। আমাদের বাবাদেরকেও দেখেছি, আমরাও করেছি, আমার পরবর্তী প্রজন্মও এখন ওরা আনন্দ ফুর্তি করছে, গান আনন্দ করছে এই হোলি ফেস্টিভ্যালে। ওরা খুব সুন্দর গান বাজনা আসর বসায়, এখনও আমরা সেই আসরে উপস্থিত থাকি। মহারানী কমলপ্রভা দেবী, ওনাকে তো আপনি দেখেছেন নিশ্চয়ই? হ্যাঁ হ্যাঁ, উনি আমাকে ওনার সম্বন্ধে একটু বলুন। উনি আমাকে খুব স্নেহ করতেন। মহারানী আমরা মানি কমলপ্রভা দেবী, জিষ্ণুকর্তার মা। উনি ছোটবেলা থেকে আমাদের বাড়িতে আসতেন, আমরাও ওনার বাড়িতে যেতাম। উনি নানা রকম অনুষ্ঠান করতেন আমাদের নিয়ে, সেই অনুষ্ঠানে আমাদের যুক্ত রাখতেন। আমরা গিয়েছি, আমরা নাচ করেছি, গান করেছি, অনেক কিছু করেছি। উনি ছিলেন, ওনার মা আর আমার ঠাকুরমা ছিল পিসি ভাইজি। সেই সম্পর্কে যেন ওদের বাড়ির সাথে আমাদের একটা আন্তরিকতা আছে। এখনও জিষ্ণু কর্তার সাথে দেখা হলে হাসি, গল্প করি। এই তো মানে এইগুলি তো পাওয়া আমাদের, এই মুহূর্তগুলিই পাওয়া। আর কি আছে সেই পুরনো দিনের কথা। উনি যাওয়ার সময়, উনি যখন গুয়াহাটি যাচ্ছেন, আমার নাম করেছে, হেলেনকে ডাক, আমি হেলেনের কাছে যাব। মানে হেলেন এসে যেন দেখা করে, উনি তো অসুস্থ। কিন্তু আমি আমার দিদি অসীমাদির কাছে বলেছিলেন, ওর জন্য আমি একটা ছবি রেখে দিয়েছি। এয়ারপোর্টে যাওয়ার সময় নাকি আমার কথা বলেছেন। উনার সেই কথা আমি কোনোদিনও ভুলতে পারবো না, মনে পড়ে। উনি আসতেন আমাদের বাড়িতে, ছোটোবেলায় দেখেছি। এগুলি তো আমাদের মনের দাগ কেটে থাকে। একদম ম্যাডাম, জিষ্ণু দেববর্মা স্যারের কথা এখানে যখন এসছে, আমাদের ত্রিপুরাতে একটা ইতিহাস হয়েছে। হ্যাঁ, জিষ্ণু স্যার যখন রাজ্যপাল হয়ে তেলেঙ্গানা গেলেন, এটা একটা ইতিহাস, আমাদের গর্ব। আর উনার মা মানিক কমল খুব গুণী ব্যক্তি ছিলেন, উনি বইও লিখেছেন। সেই সময় রাজবাড়ির অনেক ঘটনা উনি সেই বইয়ে তুলে ধরেছেন। এগুলি তো আমাদের গর্ব, এগুলি আমাদের পাওনা। বড়দের কাছ থেকে ওদের আশীর্বাদ, ওদের এই লেখাগুলি তো আমাদের স্মৃতি হয়ে থাকবে। তাছাড়া জিষ্ণুকর্তাও তো একটা বই বের করেছেন সেদিন, ওনার গল্পগুলি খুব সুন্দর লাগে, বিভিন্ন আর্টিকেলস নিয়ে। হ্যাঁ হ্যাঁ, যেদিন তারপর দিন উনি চলে গেলেন, হ্যাঁ, একদম বিশেষ সময়ে বইটা বের করেছেন জিষ্ণু স্যার। জিষ্ণু স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনি আমাদের গর্ব, ত্রিপুরার গর্ব। আপনার একজন জিষ্ণু স্যার, আপনার সম্পর্কে ওকে আমি ভাই বলি, ছোট বোন আমাদের হেলেন দেববর্মা রয়েছেন আজকে আমাদের পজিটিভ বার্তায় কিছু কথা বলছে অতিথি হিসাবে। ধন্যবাদ স্যার আপনাকে, অনেক অনেক প্রণাম স্যার আমাদের। ম্যাম,
এবার যে জানবো যে মহারানী তুলসীবতী উনিও তো সেই আমলের নারী শিক্ষা প্রচার এবং আন্দোলনের বিশেষ অগ্রণী ভূমিকা নিয়েছেন, হ্যাঁ। ওনার সম্বন্ধে একটু। মহারানী তুলসীবতী ছিলেন এই রাধাকিশোরের মিসেস বুধ না, বীরেন্দ্র রাধাকিশোর। এই উনি সেই সময় তো উনি বলেছিলেন যে উনি কিন্তু নিজে লেখাপড়া জানেননি, উনি মেয়েদের জন্য তুলসীবতী স্কুল তৈরি করার জন্য বলেছিলেন। আর কিনা উনি প্রথমে তুলসীবতী স্কুলটা ছিল উজির বাড়ির এখানে, তারপরে এটা আস্তে আস্তে জোড়া বাংলায় ছিল, উজির বাড়ির সামনেও ছিল, তারপর আস্তে আস্তে তুলসীবতী স্কুলটা হলো আর কি। সেই স্কুল তো এখন মানে আপনাদের কর্নেল বাড়ির ওই জায়গাটা ছিল আগে স্কুল? না না, আমাদের কর্নেল বাড়ি না, রাজবাড়ির ভিতরেই ছিল। আচ্ছা, কর্নেল বাড়ি জগন্নাথ বাড়ি এদিকে ছিল, তারপরে উজির বাড়ি এদিকে ছিল। আগুনে সেই সময় পুড়ে যেত, শুনেছি যে বারান্দার মধ্যে পাতিলে করে সব জল ভরে রেখে দিত যদি আগুন লাগে ছেটাবার জন্য। আর উনি একবার ওই যে রবি ঠাকুর যখন এলো, বসন্ত উৎসব হয়েছে, তুলসীবতী স্কুলে সব মেয়েদের নিয়ে গিয়ে উনি ওদের জামা কাপড় নানা ধরনের জিনিস দিয়েছিলেন। তখন বড় মা চারুবালা দত্ত ছিলেন, উনি নিয়ে যেতেন। তারপর ওনার কাছে স্কুলের ছাত্রীরা সন্ধ্যেবেলায় যেত, ওনার সাথে আলাপ আলোচনা হতো। অনেক সময় শুনেছি যে বজেন্দ্র কিশোর বাড়িতে, কর্তার বাড়িতেও গান বাজনা বসতো, ওদের বাড়িতে সবাই ভালো ভালো মেয়েদের নিয়ে গিয়ে ওইখানেও আসর বসাতেন ওনারা। মহারানী তুলসীবতী নামে যে স্কুলটা করলেন একটু যদি বলুন। মহারানী হয়েছিল এটা? তুলসীবতী, ওই তো বললাম যে উনি ছিলেন না, কিন্তু মেয়েদের শিক্ষা প্রচলনের জন্য উনার খুব আবেগ বা আগ্রহ ছিল। মহারাজাকে বলেছিলেন যে একটা তুলসীবতী, একটা মেয়েদের একটা স্কুল তৈরি করতে, তখন উনি তুলসীবতীর নামে এই স্কুলটা তৈরি করেছিলেন আর কি, মহারানী তুলসীবতী বিদ্যালয়। আমরা এখানে পড়েছি, সেই বিদ্যালয়ে রবি ঠাকুর গিয়েছিলেন। রবি ঠাকুর গিয়ে ছাত্রছাত্রীদের সাথে আলাপ আলোচনা করেছেন, কথোপকথন করেছেন। তাছাড়া প্রতিমা দেবীও ক্লাসে যাননি, ওইখানে উপস্থিত ছিলেন, ওইটাই আর কি। ধন্যবাদ ম্যাডাম। কমলা সাগর একটু যদি বলুন আমাদের সম্বন্ধে। কমলা সাগর সম্বন্ধে আমার গভীর একটা ধারণা নেই। শুনেছি যে মহারাজা মহারানী কমলাবতী দেবী ওনাকে বলেছিলেন, তুমি যতটুকু পারে হেঁটে যাও ততটুকু আমি সেই সাগর বানিয়ে দেব। এটাই তো গল্পটা, আমি ঠিক এইটাই জানি। তারপরে মা কমলেশ্বরী মন্দির প্রতিষ্ঠা হলো। এখানে লোককথা আছে যে আমরা শুনেছি যে বৃষ্টি না হলে পুজো দিলে বৃষ্টি হয়, দল বেঁধে মহিলারা পুজো দেন। একদম, ধন্যবাদ ম্যাডাম। ম্যাডাম আরেকটা কবিতা আপনি শুনবো আমরা। আমার এটা প্রথম আমি কাব্যগ্রন্থ রবি ঠাকুর সম্বন্ধে একটা বলবো, আর আমার নিজস্ব আবার দ্বিতীয় একটা কাব্যগ্রন্থ বের করার ইচ্ছা আছে। রবি ঠাকুর সম্বন্ধে রবি ঠাকুর আসবে আজ, স্বাগত জানায় ঋতুরাজ, কবিবরণ মস্ত কাজ, বিছানায় ফুলের সাজ। রবি ঠাকুর বারান্দায় বসে গান ধরেছে মধুর সুরে, বন্ধুপত্নীর দরজা খুলে কবিকে দেখেন মোরে রাজে। গানে বসেছে রবি ঠাকুর, সঙ্গে মহিম যাদব ঠাকুর, কর্নেল বাড়ির পুকুর ঘাট, চারিদিকে চাঁদের হাট। রবি ঠাকুর বাঁধনারা, ওরে রেণুকা ওরে মল্লিকা, এসেছে তোদের রঙ্গিনী সঙ্গীরা, মুচকি এসে পড়তে ধরা। মানে তুলসীবতী স্কুলের দুজন বান্ধবী কবিগুরুকে দেখতে এসছেন। স্কুলে তার দেখতে পারেননি, কথা বলতে পারেননি, আমার পিসিমার বান্ধবী ছিল ওরা এসেছে মানে কবিগুরুর সাথে কথা বলতে বা আলাপ আলোচনা করতে বা সামনের থেকে দেখতে। রবি ঠাকুর লেখায় বিভুর, শুকনো পাতায় শব্দ মধুর, ফাগুন মাস মধ্য দুপুর, ছবি আঁকেন উমেশ ঠাকুর। উমেশ ঠাকুর আমার দাদামশাই, উনি খুব ভালো ছবি আঁকতে পারতেন। ফুলের গয়না মুগ্ধ রবি, টিকলি পাখা মুকুট সাথী, শান্তিনিকেতনে করতে প্রচার, সুকু ঠাকুর সঙ্গে যেতাম। ওই তো শান্তিনিকেতনে গিয়েছিলেন আমার জ্যাঠামশাই, নানা ধরনের ফুলের গয়না তৈরি করেছিলেন। তাছাড়া বর্তমানে আমি যে একটা কবিতা করেছি, নতুন একটা বই বেরোবে, পুরাতন ত্রিপুরার স্মৃতি। সুদীর্ঘ বছর ধরে মাথা তুলে দাঁড়িয়ে বিশ্ববন্দিত প্রাসাদটি গড়ে উঠেছিল প্রাচীন স্থাপত্যে। এখানে ছিল জনজাতি গোষ্ঠীর বাস, লেখা হয়েছে বিরাট ঐতিহ্যময় ইতিহাস। গভীর অরণ্যে বানিয়েছিল এক প্রজ্ঞাবান ব্যক্তি, আনাগোনা ছিল বহু জ্ঞানীগুণী প্রতিভাবান মহিষী। এই ইমারতটি দীর্ঘ বছর পরে আজ পরিত্যক্ত অবস্থায়। স্যাঁতস্যাঁতে দেওয়ালে জড়িয়ে আছে শ্যাওলা ও সবুজলতা, ক্ষয়ে যাওয়া চুন সুরকির আস্তরণ ছাদে ভীমে। গভীর দৃষ্টিতে চেয়ে থাকে শ্রীহীন বাড়িটির দিকে।
ভবনটির সম্মুখে পূর্বপুরুষের প্রতীক চিহ্ন। স্বাধীনতার পর প্রাচীন পরিবারগুলি হয়েছে সর্বশান্ত। সত্যি কথা বলতে স্বাধীনতার পর আমাদের যে বিষয় সম্পত্তি ছিল সব তো গভর্নমেন্টের হয়ে গেল, তখন কিন্তু প্রতিটা পরিবার আমরা দুঃখ কষ্টের সম্মুখীন হয়েছি। যাদের চাকরি ছিল ওরা চাকরি করেছেন, কিন্তু যাদের চাকরি ছিল না এগুলি দিয়ে তো ওনাদের ইনকাম হতো, কিন্তু এগুলি চলে যাওয়াতে খুব কষ্ট হয়েছিল পরিবারগুলি। জ্যোৎস্নায় পুকুরে জলে ভেসে ওঠা বটগাছের ছায়া রাতে দাদা ঠাকুর চিনিয়ে দিতেন নক্ষত্র নীহারিকা। প্রাসাদের পূর্ব দিকে জরাজীর্ণ দুর্গমণ্ডপ। সচ্ছল পরিবারে ছিল আভিজাত্যের ছাপ। বিচ্ছিন্নতা বাড়িয়ে দিয়েছে অতীতের ভঙ্গুরতা। মনে পড়ে শিশুবেলা আনন্দের কথা। যৌথ পরিবারে ভাই বোন মিলে 15 জন। ঊর্ধ্বপানের দল বেঁধে দেখতাম রামধনু আকাশ। কিছুটা দূরে আমার বাস। সবসময় ফেলি দীর্ঘশ্বাস। হাতুড়ির গায়ে হৃদয়ে আঘাত লাগে। তাকিয়ে থাকি অশ্রু ভরা নয়নে। মনের মণিকুঠায় যারা হয়নি অন্তরিত, বিস্ময়ে আবিষ্ট হয়ে ভাবি সেই পুরাতন দিন। ধন্যবাদ ম্যাডাম আপনাকে। আরেকটা পড়ুন, যেটা ভালো লাগে সেটা। ব্রোঞ্জ মূর্তি, বন্ধু। ইটালিয়ান পাথরের মেঝে বার্মাটিকের পরিবর্গা। আসতো বিদেশ থেকে বিদেশিরা। সম্মুখে বিরাট দিঘির ভিজে হাওয়া। খাঁচ কাটা দরজায় কারুকার্য করা সবুজ কাজ। খড়খড়ি তুলে দিলেই আসতো আলো বাতাস। বৈঠকখানা ঘরে জ্বলত বিশাল ঝাড়বাতি। দেয়ালে টাঙানো পূর্বপুরুষের তেল রং ছবি। সন্ধ্যা আরতিতে জ্বলত ঝলমলে বাতি। লক্ষ্মী জনার্দন মন্দিরে বিস্ময়কর অনুভূতি। দেবালয়ের গম্বুজে 10 অবতারের ক্ষুদিত মূর্তি। প্রাসাদের ঝুল বারান্দায় বাতাসে দুলিত ঝাড়বাতি। ঝলমল উজ্জ্বল আলয়, মনে হতো উঠছে ফানুস বাজি। মায়ের শোবার ঘরে বেলজিয়াম গ্লাসের আয়না। সাজসজ্জায় মগ্ন মা, জেঠিমা, পিসিমা। কাঁধে হীরার ব্রুজ, খোপায় সোনার প্রজাপতি। গলায় মুক্তোর মালা, হাতে জড়ুয়ার বাউটি। পায়ে আলতা, মাথায় ঘুমটা। দুপুরে টেবিল ক্লথ সুজনি সেলাই করা। বিদ্যায় বৃত্তে এই পরিবারের উত্থান বিস্ময়কর। এখনও বাস এই এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে। অতীতের গরিমায় হয়নি অস্তমিত। আদিতে সবাই ছিল স্বনামধন্য, প্রতিষ্ঠিত। একের পর এক গা লাগানো ঘর। এক খণ্ড থেকে অন্য খণ্ডে যাওয়ার পথ। মার্বেল ব্যথরে লেখা আছে স্মৃতি। ইতিহাসে আলোতে গৌরবান্বিত মহিম কর্নেলের ব্রোঞ্জ মূর্তি। বাহ, ও মূর্তিটা তো এখন কল্যাণচমনিতে যে গুল্লচক্কর আছে ওইখানে আছে। ধন্যবাদ ম্যাডাম। উনার জন্ম কবে হয়েছে জানেন? উনার জন্ম জানতাম, মূর্তির গায়ে লেখা আছে, এখন ঠিক স্মৃতির অন্তরালে নেই। ধন্যবাদ ম্যাডাম। আমরা দেখতে পাই যে কল্যাণচমনি যে চমনিটা আছে সেখানেই কর্নেল মহিম ঠাকুরের মূর্তিটা আছে। মানে কর্নেল মহিম ঠাকুর ত্রিপুরার মহারাজাদের যে কি বলে বংশধর, কিন্তু উনি কি দায়িত্বে ছিলেন একটু জানেন? মহিম কর্নেলের ছিলেন, ত্রিপুরার মহিম কর্নেল ছিলেন, কিন্তু উনি মানে রাজপারিষদ ছিলেন। তারপর উনি ত্রিপুরার মহারাজাদের সাথে ওতপ্রোতভাবে যুক্ত ছিলেন। উনি এত বুদ্ধিমান ছিলেন যে ওনাকে কলকাতায় গিয়ে পড়াশোনা করে উনি সেই সময় কলকাতার গণ্যমান্য সব ব্যক্তিদের সাথে যাতায়াত ছিল। বলেন্দ্রনাথ ঠাকুর ছিলেন মহিম কর্নেলের বন্ধু। সেই সূত্রে জোড়াসাঁকো ঠাকুর বাড়ি, অন্যান্য রাজবাড়িতেও, অন্যান্য জমিদার বাড়ি, রাজবাড়ি, বিশিষ্ট ব্যক্তিদের সাথে লেখকদের সাথে ওনার যুক্ত ছিলেন। এমনকি লেখিকাদেরও উনি অনেক নিজের লেখা দিয়েছেন। আর ওনার রাজবাড়ির সাথে যুক্ত। উনি সবসময় মহারাজার পাশেই ছিলেন। মহারাজা রাধাকিশোর মানিক্যের আমল থেকে উনি 3-4 রাজার কাজ করে গেছেন। ওনার উপরে অনেকে ভরসা করে থাকতো। অনেক সময় রাজার সাথে মনোমালিন্য হলে উনি চলে আসতেন। এমনকি আমাদের বাড়িতে একঘরও করেছেন, কিন্তু উনি ওনার মতামত কোনোদিনও সরাননি। বলেছেন মহারাজ এই কাজটা করলে আপনার ভালো হবে। এমনকি কলকাতা থেকে একজন উকিলকে করেছিলেন ওই মহারাজার রাজদরবারে আসার জন্য। রাজদরবারে একটা কাজ হয়েছিল যেটা ওদের মনোপুত ছিল না, ইংরেজটা পাঠিয়েছিলেন, কিন্তু আটকে রেখেছিলেন ওনাকে। তখন মহিম কর্নেল বলেছিলেন না, ওনাকে আটকে রাখবে না, তাতে আমাদেরই ক্ষতি হবে। কিন্তু ঠিকই হয়েছিল। মহারাজা যখন কলকাতা গেলেন তখন ব্রিটিশ গভর্নমেন্ট থেকে বলেছিল মহারাজাকে ওদের কাছে মাপ চাওয়ার জন্য বা নত স্বীকার করার জন্য। তখন মহিম কর্নেল বলেছিলেন এখন আমার রাজার খাওয়ার সময়, রাজার তো কোনো দোষ নেই, আমি কর্নেল, আমিই বলেছিলাম আমার রাজার দোষ নেই, মহারাজ আপনি এখন
আপনাদের দুপুরের খাবার খেতে যান, কিন্তু সেটা মহিম কর্নেল নিজেই নিয়েছিলেন গ্রহণ করে, রাজাকে রাজার মতনই রাখতে দিয়েছিলেন। ধন্যবাদ ম্যাডাম। ম্যাডাম, এই ফুলের গয়না নিয়ে একটু যদি কিছু বলেন। এই যে ফুলের গয়না, সেটা আমরা দেখতে পাচ্ছি আপনি ফুলের গয়না লাগিয়েছেন, এটা প্রচলিত হয়েছে আপনাদের কর্নেল বাড়িতে? কর্নেল বাড়িতে ঐতিহ্যময় ছিল ঘটনাটা। তবে কর্নেল বাড়ি বা অন্যান্য বাড়িতে ফুলের গয়নাগুলি, নাচন, তারপরে টিকলি, তারপর ধরুন কানের দুল, হাতের বাউটি টাউটি, সব এই গয়নাগুলি ফুলের দিয়ে তৈরি হতো। আমরা ছোটোবেলায় আমরা যখন দেখেছি জ্যাঠামশাইরা খুব সুন্দর করে ফুলের গয়না বানাতেন, আর আমাদের প্রতিটা পরিবারে বিয়ের সময় ফুলের গয়না দিয়েই বিয়ে হয়। মাথায় থাকে ফুলের গয়নার, ফুলের কারুকার্য করা চূড়া টুরা সব থাকে, এখনো সেটা প্রচলন আছে, দেখতে পাচ্ছি আপনি এখনো। আর ফুল তো এমনি তো ঐতিহ্যবাহী, এমনি তো শুভ, আমাদের সবসময় ফুলের গয়না। আমরা ছোটবেলাও পড়েছি, আর আমি তো ফুল খুব ভালোবাসি। আমি সবসময় ফুলের নাচন টাচন সবসময় নিজের হাতে বানিয়েই আমি পড়ি, সুগন্ধি ফুল দিয়ে। হ্যাঁ, ধন্যবাদ ম্যাডাম। ম্যাডাম, এই পর্যন্ত আপনার কয়খানা কাব্যগ্রন্থ বেরিয়েছে বা গল্প? এই পর্যন্ত দুইটি স্মৃতি, দুটি স্মারক গ্রন্থ বেরিয়েছে কর্নেল মহিম ঠাকুরের। এটা খুব ঐতিহ্যশালী, এটার মধ্যে অনেক কিছু আমরা জানতে পেরেছি যেগুলি আগে জানতাম না। আর এটা সৌমেন্দ্র ঠাকুরের এম.এ. হাবার, যেটা সৌমেন্দ্র ঠাকুরের সঙ্গে একদম ডুবে গিয়েছিল, সেটাকে রবীন্দ্রনাথ ঠাকুর সাথে ছিলেন। আমাদের ত্রিপুরা ভূমিপুত্র সৌমেন্দ্র দেববর্মা মহোদয়, যিনি কবিগুরু রবীন্দ্রনাথ এর সাথে বিদেশে গিয়েছিলেন, যখন কবিগুরু নোবেল পুরস্কার নিচ্ছিলেন, সেই সময় ওনার সঙ্গে ছিলেন ত্রিপুরার আরো অন্যান্য সময়েরও কবিগুরুর সাথে উনি বাইরে গেছেন, বিদেশে গেছেন, এবং কবিগুরুর সাথে ওতপ্রোতভাবে তার ভালো সম্পর্ক ছিল। আর সৌমেন ঠাকুর রবি ঠাকুরের পুত্র সম ছিলেন একদম। তারপরে লিখেছি কর্নেল বাড়ির উপরে সব লেখা, অন্যান্য কিছু লেখা, ইতিহাসের আলোকে ত্রিপুরা কর্নেল বাড়ি, অনেক কিছু ইতিহাস আছে, পুরো ইতিহাস রয়েছে, এবং এটার মধ্যে রয়েছে কর্নেল বাড়ির পুরো 500 বছরের ইতিহাস। এটার মধ্যে ভালো আছে, 500 বছরের ইতিহাস এখানে রয়েছে বইতে। এটা দেখো, এই যে আমাদের 500 বছরের ইতিহাস, এটা দ্বিতীয় খণ্ডে, প্রথম খণ্ড বের করেছে, আর দ্বিতীয় খণ্ডে এই যে এটা থাক, এই দেখতে পাচ্ছেন 500 বছরের ইতিহাস এখানে রয়েছে, পুরো মানে জন্ম বৃত্তান্ত, পুরো বংশ পরিচয় একদম। আপনি কত নম্বরে আছেন? আমি অনেক নিচে না আছে, এখানে আমরা পর্যন্ত একদম এখানে পুরো বংশের মধ্যে আছে, দেখতে পাচ্ছেন। তারপরে তারও 4-5 জন্ম হয়ে গেছে একদম, আর আমরা কি যৌথ পরিবারেরই সব একদম। ধন্যবাদ ম্যাডাম আপনাকে। হ্যাঁ, এটা দ্বিতীয় খণ্ড। এটা প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড আমরা দেখালাম, এবং বংশ পরিচয় 500 বছর আমরা দেখলাম ইতিহাস। তারপর লিখেছেন ম্যাডাম বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও ত্রিপুরার কর্নেল বাড়ি। হ্যাঁ, তখন আমাদের অনেক অবদান ছিল। এই বাড়িতে রিফিউজিরা ছিলেন, এবং তাদের যে সহযোগিতা, থাকার ব্যবস্থা, খাবার ব্যবস্থা অনেক করেছিলেন আমাদের কর্নেল বাড়িতে, সেই ইতিহাসটা এখানে তুলে ধরা হয়েছে। লিখেছেন শ্রীমতী হেলেন দেববর্মা মহোদয়া, যিনি আমাদের আজকে অতিথি হয়ে আমাদের প্রতিটি বার্তা এসেছেন। এবং আর একটা ভূমিকন্যা তো আমরা দেখতে পেলেন, কবিতার বই, ভূমিকন্যা কাব্যগ্রন্থ উনি লিখেছেন, এবং তার পরবর্তী কাব্যগ্রন্থ বেরোচ্ছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম, যে আপনি আমাদের সাথে সময় দিয়েছেন, তার জন্য অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি। আর আপনি যে আমাদের রাজবংশের এবং ইতিহাস এবং ছোট্টভাবে তুলে ধরলেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনিও একজন রাজাদের বংশীয়ধর, তার জন্য আপনাকে অনেক অনেক শ্রদ্ধা, যে আপনার মতো একজন জ্ঞানী মানুষ আমরা পেয়েছি। ও বলছে রাজবাড়ি, কিন্তু আমাদের দুটো পার্থক্য ছিল, একটা রাজবাড়ি মানে কর্তা ফ্যামিলি, আর একটা ছিল ঠাকুর ফ্যামিলি। আমি হচ্ছে ঠাকুর ফ্যামিলি, অ্যাকচুয়ালি আমি ঠাকুর ফ্যামিলি, কর্নেল মহিম ঠাকুরের নাতনি। এটা পরিষ্কার করে দিলাম, না তো পরবর্তী সময় হয়তো কিছু কথা টথা উঠতে পারে। তখনকার দিনে তো খুব ছিল, এখন যাই হোক আমরা তো সে এতটা বুঝি না। আমরা জানি রাজবংশের লোক, যেহেতু আবার সবচেয়ে বড় কথা, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম এসে আপনাদের বাড়িতে উঠেছিল, এটা ত্রিপুরার জন্য নয়, ইতিহাস, যে আমাদের সাহিত্যের ইতিহাস, কবিগুরু ইতিহাসও লিখে রয়েছেন, আমরা এখানে জানি যে আপনাদের বাড়িতে গেছে, সেটা আমরা জানি। কর্নেল বাড়ি, কর্তা বাড়ি, সেটা আমরা বুঝি না, কিন্তু রাজবংশের যোগাযোগ এবং রাজবংশের কর্নেল ঠাকুর যে রাজবংশের ছিলেন, উনি রাজাদের আমলে থাকতেন এবং কর্নেল ছিলেন সেই রাজাদের, সেই যে পরিবারের
অন্তর্ভুক্ত স্পর্শ আপনাদের শরীরে রয়েছে, সেটাই আমরা জানি। এর বেশি আমরা কিছু জানি না ম্যাডাম, তাই আপনাকে রাজবংশী আমি বংশ একটা বলছি। কথা না বলে পারছি না, এই যে বাংলাদেশের যুদ্ধটা সবসময় আমার কানের মধ্যে যুদ্ধের গুলাগুলি সব ভাসতো। আর যারা আসতো মুক্তিযোদ্ধারা অনেকে এসেছেন, তারপরে অনেক গায়করা এসে গান করেছেন, আব্দুল জাফর ওনারা এসেছেন, আমাদের বারান্দায় বসে গান করেছেন। উপর দিয়ে শেলগুলি যেত, আর ঘরের মধ্যে ধরুন ভিতর বারান্দা মেয়েরা, মধ্য বারান্দায় গানের গায়করা, আর বাইরের বারান্দা সব লুকারণ্য, বাইরের মাঠও। সেই দৃশ্যগুলি আমি এখনও ভুলতে পারছি না, ওই জন্য আমি এটা লিখেছি। আরেকটা আমার লেখার ইচ্ছা আছে, আমাদের মা, জেঠিমা, কাকা বলুন, মামার বাড়ি, পিসির বাড়ি, মাসির বাড়ি বলুন, সব যেন রাজ ফ্যামিলি, জমিদার ফ্যামিলি। সেই জমিদার ফ্যামিলি তখনকার সময় আমি দেখেছি, আর এখন দেখছি সব অট্টালিকাগুলি ভেঙে ভেঙে পড়ছে। এগুলো আমার হৃদয়ে ভীষণ দাগ কাটে। আচ্ছা, মহিলারা, মা, জেঠিমা, পিসিমা, কাকিমারা কী করতেন, ওদের জীবন স্মৃতিও আমার খুব মনে পড়ে। সেই সম্বন্ধে আমার একটা লেখার ইচ্ছা আছে, জানি না ঈশ্বর যদি আশীর্বাদ করেন আমি হয়তো লিখতে পারবো। অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা রইল ম্যাডাম। আপনি আরও এগিয়ে যান এবং ইতিহাস জড়িত সমস্ত বইগুলি আপনারা যা দেখেছেন সবগুলি ইতিহাস জড়িত, ত্রিপুরা ইতিহাস জড়িয়ে রয়েছে। এই এক একটা গ্রন্থ দলিল হিসাবে ব্যবহৃত করতে পারে, যে কেউ সংগ্রহ করে রাখতে পারবেন এই বইগুলি। ম্যাম যে লিখেছেন সমস্ত বইগুলি, এবং এই বইগুলি একটা দলিল আমরা যতটুকু দেখেছি। ধন্যবাদ ম্যাডাম। ম্যাডাম, বর্তমান ত্রিপুরার সাহিত্য চর্চা জগৎ কোন দিকে এগোচ্ছে? না, বর্তমান সাহিত্য চর্চা ধরুন, তখনকার দিনে তো আমি বিশেষ করে মহিলাদের কথা বলছি, মেয়েদের এত সংস্থা বা ছিল না। আমরা স্কুলে গিয়েছি, কলেজে গিয়েছি, কিন্তু বর্তমানে তো অনেক মহিলা সংস্থা বেরিয়েছে। আমি নিজে অনেক মহিলা সংস্থার সাথে যুক্ত, কিন্তু বর্তমানে সাহিত্য চর্চা ভালোই হচ্ছে। ছেলেরাও যে করেনি তা না, ওনারাও করছেন, ভালো ভালো বই বেরোচ্ছে, সুন্দর সুন্দর বই বেরোচ্ছে। এগুলিও মানে ত্রিপুরার পক্ষে গর্বের ব্যাপার। একদম ম্যাডাম। নতুন প্রজন্ম যারা লেখালেখি করছে তাদের উদ্দেশ্যে কি বলবেন? তা তোমরা লিখে যাও, লিখতে লিখতে দেখবে এখনকার সব কিছু নিয়ে লিখতে গেলে তোমরা দেখবে একদিন প্রতিষ্ঠা লাভ করবে। তোমাদের লেখার মধ্যে তোমাদের ভিতরে যে আবেগ আছে, বা আবেগগুলি ফুটিয়ে উঠবে, ফুটিয়ে উঠলেই দেখবে ভবিষ্যতে তোমাদের অনেক বড় ইতিহাস হয়ে দাঁড়াবে। অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম, আপনি আমাদের সাথে সময় দিয়েছেন। পজিটিভ বার্তার পক্ষ থেকে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, শ্রদ্ধা জানাচ্ছি যে আমাদের ঘরে আজকে এসেছেন আমাদের আমন্ত্রণে। ম্যাম, আপনি একটা কবিতা দিয়ে আমরা শেষ করবো আজকে। আমিও গর্বিত যে আমাকে ডেকেছেন, আমিও সমৃদ্ধ হলাম কিছু কথা বলে। একটা কবিতা দিয়ে শেষ করবো আজকে অনুষ্ঠান। আমাদের অনুষ্ঠান যারা দেখলেন পর্দার ওপারে এবং সবসময় যারা আমাদের সাথে থাকেন, আজকে কে আমাদের মঞ্চ ঘরে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, ত্রিপুরার ঠাকুর পরিবারের, রাজবংশীয় ঠাকুর পরিবারের একজন মহিলা, শ্রদ্ধেয়া শ্রীমতী হেলেন দেববর্মা মহোদয়। সই, বাংলাদেশের কথাটা ভেবেই আমি একটা কবিতা লিখেছি। সই, উপারার শৈল, উপারার সই, কাটা তারের ধারে আয়, মনের কথা কই। আগে মুদের ঘর ছিল একসাথে, কিত কিত খেলতাম উঠোনের মাঝে। হাওয়ায় উঠত উস্কো খুস্কো চুল, দৌড়ে যেতাম রেল লাইনের ধারে। গার্ডের পতাকা উঠত পথ পথ করে, হুইসেল বাজিয়ে ট্রেন ছুটত দ্রুত গতিতে। দুজনে যোগসূত্র আট পড়ে জীবন, আয় ভেঙে ফেলে কঠিন বাঁধন। দুচ্ছায় এ ঝামেলা ভালো লাগে না, প্রতিটি মুহূর্তে কূটনীতির যন্ত্রণা। মাছরাঙা উড়ে যায় এপারে, নীলকণ্ঠ পাখি যায়, মাছরাঙা উড়ে আসে এপারে, নীলকণ্ঠ পাখি যায় ওপারে। নিশীতে ঘন কুয়াশায় ভরা মাঠে, জুনাকি পোকারা জল জ্বলে উঠে। আয় অন্ধকার রাতে ব্যবধান ঘুচিয়ে, ভালো মন্দ কথা বলি মন উজাড় করে। ওপাড়ার শৈল যেখানে রাখি পা, দুজনের সংসারে দৈন দশা। জল নেই, আলো নেই, কষ্টে কাটে দিন, ভরপেট ভাত নেই, বাঁচা মূল্যহীন। চল চল নাচি গায়ে আমরা দুবনে, টপকে পেরোই আজ নিকানো উঠোনে। দুঃখকে ঝেড়ে ফেলে দুমদাম নাচি, হাততালি দিয়ে চল খিলখিল হাসি। বাহ, সুন্দর কবিতা। সবাই হাসি খুশিতে থাকবেন। ম্যামের এই কবিতা দিয়ে আমরা আজকে শেষ করলাম। সবাইকে ধন্যবাদ, শুভেচ্ছা, অভিনন্দন, শুভরাত্রি। সবাই ভালো থাকবেন।